নমস্কার, আমি ডক্টর নিলয় মজুমদার, দক্ষিণ কলকাতার একজন মেডিসিন এবং ডায়াবেটিস বিষয়ক ডাক্তারবাবু। আমি আপনাদের কাছে বিভিন্ন সময় আমার স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় সেগুলোকে তুলে ধরব এবং সে ব্যাপারে আমার যা টিপস সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভারতবর্ষে প্রায় ৭৭ মিলিয়ন ডায়াবেটিস রোগী রয়েছে এবং আরও ২৫ মিলিয়ন লোক রয়েছে যাদেরকে আমরা বলতে পারি যারা বর্ডারে বসে আছে বা বেড়ার ওপারে বসে আছে, যেটাকে বলা হয় প্রি ডায়াবেটিক রেঞ্জ, মানে যারা আগামী দিনে ডায়াবেটিস রোগীতে পরিণত হবেন। তো এত বড় একটা জনসংখ্যা, এরা ডায়াবেটিস রোগীতে অলরেডি পরিণত হয়েছেন অথবা পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছেন। এইবারে আপনাদের প্রশ্ন হতে পারে যে এত লোকের কেন ডায়াবেটিস হচ্ছে বা এত লোক কেন ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে। ভারতবর্ষকে আজকে বলা হচ্ছে যে সারা পৃথিবীর ডায়াবেটিসের ক্যাপিটাল। তাহলে ডায়াবেটিস রোগটা হচ্ছে কেন সেটা বলার জন্য আমি বলবো, এই রোগটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে আধুনিক সভ্যতা এবং নগরায়ন। তার আগে আমি বলে নিই যে কী কারণে ডায়াবেটিসটা হচ্ছে। ধরুন আপনি যখনই কোনো খাবার খাচ্ছেন, যে কোনো খাবারই খাচ্ছেন, তখনই আপনার শরীরে কিছুটা ক্যালোরি যুক্ত হচ্ছে, মানে প্রতিটা খাবারের থেকে আমরা কিছুটা শক্তি অর্জন করি, সেই শক্তিটাকে ক্যালোরি দিয়ে প্রকাশ করা হয়। এইবারে আপনি খাবারের মাধ্যমে যত ক্যালোরি পেলেন সেই ক্যালোরিগুলোকে কাজে লাগিয়েই আপনি আপনার হাত পা নাড়া, হাঁটা চলা, কাজকর্ম করা, প্রতিটা কাজের জন্যই ওই ক্যালোরিটা লাগে। এবারে আপনি যতটা খাবার খেয়ে ক্যালোরি পেয়েছেন তার সবটুকু আপনি যদি খরচ না করেন, আপনি যদি ওই হাঁটা চলা না করেন, আপনি যদি কাজকর্ম না করেন, আপনি যদি খাবার দাবার খেয়ে সারাদিন চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার কোনো ক্যালোরি খরচ হচ্ছে না, কোনো শক্তিই ব্যয় হচ্ছে না, তাহলে সেই শক্তিটা আপনার জমা হচ্ছে। তাহলে এই যে জমা হয়ে যাওয়া, এই জমা হয়ে যাওয়া শক্তিটাই আপনার আমাদের শরীরে জমা হচ্ছে, সুগার রূপে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে কিন্তু ডায়াবেটিস রোগের প্রধান কারণ। মানে আমি যতটা খাবার গ্রহণ করছি, যত ক্যালোরি খাবার গ্রহণ করছি এবং প্রতিদিনের কাজকর্ম, ব্যায়াম, অন্যান্য কাজকর্মের মাধ্যমে যতটা খরচ করছি, তার বিয়োগ ফল হিসেবে যেটা সঞ্চিত থেকে যাচ্ছে, সেই সঞ্চয়টাই কিন্তু হচ্ছে আপনার আমাদের শরীরে থেকে যাচ্ছে সুগার হিসেবে। এবারে আমরা যখনই কোনো খাবার খাচ্ছি, সেই খাবারের মাধ্যমে আমরা সুগার আমাদের শরীরে বেড়ে যাচ্ছে বা শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে, কিন্তু সেই বাড়তি শর্করাকে নামিয়ে আনার জন্য, কমিয়ে আনার জন্য আমাদের শরীরের মধ্যে একটা ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনাটা কি? আমাদের পেটের মধ্যে আছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যার মধ্যে থেকে ইনসুলিন বলে একটা জিনিস বেরোয়, যে জিনিসটা যখনই আমরা খাবার খাই তখনই আমাদের সুগার বাড়ে, যখনই আমাদের সুগার বাড়ে তখনই ইনসুলিন গিয়ে সুগারের ঘাট ধরে সুগারকে আবার নামিয়ে দেয়। এবারে ধরুন কোনো লোকের ইনসুলিন ঠিকমতো বেরোচ্ছে না, তাহলে সুগারটাকে নামিয়ে আনার কেউ নেই, তাহলে খাবার খেলেই সঙ্গে সঙ্গে সুগারটা বেড়ে যাবে এবং ধীরে ধীরে সেই লোকটার শরীরে ডায়াবেটিস রোগ দেখা দেবে। এটাই হলো ডায়াবেটিস রোগের কারণ। ইনসুলিন ঠিকমতো বেরোচ্ছে না, অথবা ইনসুলিন বেরোচ্ছে কিন্তু বেরিয়ে সেই ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না। এবার ইনসুলিন কেন কাজ করতে পারে না? ইনসুলিন যখন তার কাজের জায়গায় যায়, কাজ করতে যায়, তখন ইনসুলিন যে কাজটা করবে, মানে সুগারকে ধরে নামাবে, তার কার্যকারিতার জন্য, মানে ইনসুলিনের সেন্সিটিভিটির জন্য ইনসুলিনকে এমন পরিবেশ দরকার যেখানে চর্বি বা ফ্যাট জাতীয় পদার্থের পরিমাণটা কম রয়েছে। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চর্বি বা ফ্যাট জাতীয় পদার্থ বেশি থাকায় ইনসুলিনের সেন্সিটিভিটিটা কমে গেছে, ইনসুলিনের রেজিস্ট্যান্স বেড়ে গেছে, মানে ইনসুলিন কাজ করতে যাচ্ছে গিয়ে বাধা পাচ্ছে। তাহলে ইনসুলিন কাজ করতে পারছে না। ইনসুলিনের কাজ কি? সুগারকে নামানো। তাহলে সুগারকে নামাতে পারছে না, তাহলে সেই লোকটার সুগার বেড়ে যাচ্ছে, তাহলে সেই লোকটা ডায়াবেটিস রোগীতে পরিণত হচ্ছে। তাহলে কি হলো? ইনসুলিন যদি তার কাজ করতে গিয়ে বাধা পায়, মানে ইনসুলিনের কাজ হচ্ছে সুগারকে নামানো, এবার ইনসুলিন যদি সুগারকে নামাতে না সুযোগ পায়, তাহলে ইনসুলিন না নামাতে পারলে সুগার নিজের মতে বেড়ে যাবে এবং লোকটা সুগার রোগীতে পরিণত হবে। ডায়াবেটিসের প্রধানত দুটো ধরন দেখা যায়, মানে দু ধরনের ডায়াবেটিস প্রধানত দেখা যায়। একটাকে বলা হয় টাইপ 1 আর একটাকে বলা হয় টাইপ 2। 95% ডায়াবেটিস রোগী হয় টাইপ 2, যাদেরকে আমরা সাধারণত দেখে থাকি। এদের সুগার রোগটা ধরা পড়ে একটু বেশি বয়সে এসে,
এদের ক্ষেত্রে কি হয়, যে ইনসুলিনটা বেরিয়েছিল, যার কথা ছিল সুগারটাকে নামানোর, সেই ইনসুলিনটা বেরোতো কিন্তু ও ঠিকমতো কাজ করতে পারতো না, ফলে অনেক বেশি ইনসুলিন লাগতো সুগারটাকে নামাতে। এই করে করে বেশি বেশি ইনসুলিন খরচ হয়ে 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 এক সময় দেখা গেল যে ওর শরীরে যা ইনসুলিনের ভান্ডার ছিল, যা সেভিংস অ্যাকাউন্ট ছিল, সব শেষ হয়ে গেছে। তখন সেই লোকটা সুগার রুগীতে পরিণত হলো। এটা হচ্ছে টাইপ 2। আর এক ধরনের সুগার রুগী আছে যাদের বলা হয় টাইপ 1। এদের খুব অল্প বয়সে সুগার রোগটা ধরা পড়ে, একদম অল্প বয়সে, 5 বছর, 10 বছর, 12 বছর বয়সে সুগার রোগটা ধরা পড়ে। এদের ক্ষেত্রে কি হয়, এদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসে সেখানে ইনসুলিনটা ঠিকমতো তৈরিই হয় না। সেই কারণে এদের খুব অল্প বয়সেই দেখা যাচ্ছে সুগারকে কন্ট্রোল করবার মতো, থামাবার মতো কেউ রইল না, ফলে এদের খুব অল্প বয়সেই সুগার দেখা দিল। এটা হচ্ছে টাইপ 1। এদের চিকিৎসা হচ্ছে একমাত্র ইনসুলিন, কোনো রকম ওষুধ খেয়ে এদের সুগার কন্ট্রোল করা বা কমানো যায় না। এখন দেখুন, শুধু যে 500 সুগার, 700 সুগার, 800 সুগার, মানে অনেক সুগারের জন্য একটা লোক মারা গেল বা তার একটা কোনো অসুবিধা হয়ে গেল, এটা কিন্তু নয়। সুগারের ক্ষেত্রে রুগীর সমস্যা হয় সুগার থেকে যে যে সমস্যা তৈরি হয়, মানে যে কমপ্লিকেশানগুলো তৈরি হয়, সেটার কারণেই সুগার রোগটা বা ডায়াবেটিস রোগটা এত ভয়ঙ্কর। সেটাকে সাধারণত আমরা দুটো ভাগ করি। একটা হচ্ছে যে সরু সরু শিরাধমনীগুলোর মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো, আর একটা হচ্ছে বড় বড় শিরাধমনীতে যে সমস্যা তৈরি হয় সেগুলো। সরু সরু শিরাধমনীতে যে সমস্যাগুলো তৈরি হয় সেইগুলোকে বলা হয় মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান, সরু শিরাধমনীর সমস্যা। তার মধ্যে পড়ে হচ্ছে নেফ্রোপ্যাথি, মানে কিডনির ওপরে গিয়ে সুগার জমা হয়ে গিয়ে কিডনিটাকে কাজ করতে দেয় না, ফলে তার কিডনির সমস্যা তৈরি হয়, সেটা হচ্ছে নেফ্রোপ্যাথি। আরেকটা হচ্ছে তার নার্ভগুলোর বাইরে যে আবরণ আছে সেই আবরণের ওপরে সুগার জমা হয়ে নার্ভের ওপরের আবরণটা, নার্ভের জামা কাপড়গুলো নষ্ট হয়ে যায়, ফলে নার্ভগুলোয় জ্বালা যন্ত্রণা শুরু হয়, নার্ভগুলো ক্ষতিগ্রস্ত বা ড্যামেজ হতে শুরু করে। এটাকে বলা হয় নিউরোপ্যাথি। তাহলে কিডনিতে সমস্যা তৈরি হলো নেফ্রোপ্যাথি, নার্ভের সমস্যা তৈরি হলো নিউরোপ্যাথি। আর একটা হচ্ছে চোখের যে পর্দা, যেখানে আমরা যখন কোনো কিছুকে দেখি, কোনো দৃশ্য দেখি, কোনো জিনিসপত্র দেখি, সেই জিনিসের ছবিটা আমাদের চোখের রেটিনার মধ্যে তৈরি হয়। এই রেটিনার ওপরেও সুগার জমা হয়ে গিয়ে সমস্যা তৈরি করে, তাকে বলে রেটিনোপ্যাথি। তাহলে ছোট শিরাধমনির সমস্যা হলো 3টে: নেফ্রোপ্যাথি কিডনির সমস্যা, নিউরোপ্যাথি নার্ভের সমস্যা, রেটিনোপ্যাথি চোখের রেটিনার সমস্যা। এবারে হচ্ছে বড় শিরাধমনির সমস্যা। কি হয়, বড় বড় শিরাধমনির যে ভেতরের যে দেওয়ালটা, সেই ভেতরের দেওয়ালটা পরিবর্তন করে দেয়। মানে ভেতরের দেয়ালের গায়ে এদিকে তো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এসব চর্বি জাতীয় জিনিসগুলো জমাই হচ্ছে, জমা হয়ে যে প্লাকগুলো তৈরি হচ্ছে সেই প্লাকগুলো খুব লম্বাটে ধরনের প্লাক করে দেয় এবং অস্থির প্লাক করে দেয়। মানে প্লাকগুলো মাঝে মাঝেই খুলে যাচ্ছে, এক জায়গা থেকে ভেসে আরেক জায়গায় চলে যাচ্ছে, ফলে রক্ত সরবরাহ বাধা পাচ্ছে। এবার মাথায় যেতে যেতে রক্ত সরবরাহ বাধা পেল, মাথায় রক্ত পৌঁছতে পারলো না, তখন যে রোগটা হলো সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক, যেটাকে বলে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তাহলে এইটা একটা সমস্যা বা কমপ্লিকেশান, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। আবার হৃৎপিণ্ড বা হার্টে রক্ত যেতে গিয়ে যাওয়ার পথে বাধা পেল, তখন যে রোগটা হলো সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। আবার হাতে বা পায়ে রক্ত চলাচল করতে বাধাপ্রাপ্ত হলো, সেটাকে বলা হয় পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তাহলে 3টে ছোট শিরাধমনির রোগ, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি। 3টে বড় শিরাধমনির রোগ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট মাথায়, কার্ডিওভাস্কুলার ডিজিজ, আর হাতে বা পায়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এতক্ষণ তো আমরা অনেক ভয় দেখালাম, কি হতে পারে, কি সমস্যা তৈরি হতে পারে, সেগুলো নিয়ে অনেক কথা বললাম। কিন্তু কি করে আমরা এর হাত থেকে পরিত্রাণ পাবো সেইটা শোনার জন্যই আপনারা উন্মুখ হয়ে আছেন। এবারে আমি সেইটার মধ্যে ঢুকব। রোগটা যতই ভয়ঙ্কর হোক, এটাকে আটকানোর রাস্তা কিন্তু আমাদের হাতেই আছে। আমরা আমাদের লাইফস্টাইল যদি মডিফিকেশান করি, মানে আমাদের জীবনযাত্রার আমরা যদি পরিবর্তন করি, তাহলেই কিন্তু রোগটাকে আমরা অনেকটাই আটকে দিতে পারি। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে হাই ক্যালোরি খাবার যাতে আমরা বর্জন করতে পারি, লো ক্যালোরি খাবার যাতে আমরা গ্রহণ করি, তাহলে আমাদের
রোগটাকে আমরা অনেকটাই ঠেকাতে পারবো। কারণ আমরা প্রথমেই একটা বলেছিলাম যে একটা ক্যালোরির হিসেব, যে যত ক্যালোরি খাচ্ছি আর যত ক্যালোরি খরচ করছি এর মধ্যে একটা সমতা রক্ষা করতে হবে। তাহলে আমরা লো ক্যালোরি খাবার খাবো, তাহলে আমরা হাই ক্যালোরি খাবার খাবো না। তাহলে যে চর্বি জাতীয় খাবার তার মধ্যে হচ্ছে ক্যালোরিটা বেশি থাকে। তাহলে যেগুলো তেলের মধ্যে যেটা হচ্ছে আপনার স্যাচুরেটেড ফ্যাট, সেইটার মধ্যে সমস্যাটা বেশি। কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট, তার মধ্যে মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড, দু রকমেরই আনস্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে ভালো। তাহলে তেল আমরা ব্যবহার করব কোনগুলো, যেগুলোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি আছে। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে ধরুন সানফ্লাওয়ার অয়েল, সাফলার অয়েল, কর্নফ্লাওয়ার অয়েল, এই ধরনের তেলগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের ক্ষতির পরিমাণটা কমে যাচ্ছে। অন্যদিকে ধরুন সর্ষের তেল, তাতে কিছুটা স্যাচুরেটেড ফ্যাট আছে, সেই জন্য সর্ষের তেলকে আমি অতটা ভালো বলতে পারছি না। এবং যেগুলো ফাস্ট ফুড, ধরুন রোল, চপ, সিঙ্গারা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি, এই ধরনের যে খাবারগুলো আজকাল আমাদের প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক সঙ্গী হয়ে গেছে, এগুলোকে যতটা কমানো যায়। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষকে সারা রাত জেগে আপনার ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, সারা রাত জেগে কল সেন্টারে কাজ করতে হচ্ছে, এবং মাঝরাতে সে একটা খাবারের অর্ডার দিচ্ছে, মাঝরাত্রিরে তাকে একটা বার্গার, তাকে একটা চিজ, একটা পিৎজা দিয়ে যাচ্ছে, যাই দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে হাই ক্যালোরি খাবার, এবং সারাদিন ধরে সে নড়াচড়া করলো না। ধরুন সে যদি এইটুকু হাত নড়ায় তাহলেও কিন্তু তার 1 ক্যালোরি খরচ হলো। কিন্তু সে সারাদিন যদি একটা ল্যাপটপকে সামনে নিয়ে বসে কাজ করে তাহলে তার একটুও ক্যালোরি খরচ হচ্ছে না, এবং তারপরে সে অর্ডার দিল মাঝরাতে, সারা রাত জেগে রইল, এবং মাঝরাতে ওই একটা হাই ক্যালোরি খাবার তার কাছে এলো। তাহলে তাকে চেষ্টা করতে হবে প্রতিদিন অন্তত আধ ঘন্টা করে হাঁটা, সপ্তাহে কমপক্ষে 5 দিন একটু জোরে হাঁটা, যেটাকে বলে ব্রিস্ক ওয়াক। সপ্তাহে 5 দিন আধ ঘন্টা করে হাঁটা, এটা দরকার। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা দরকার। সবচেয়ে ভালো এক্সারসাইজ বলবো আমি হাঁটা, তারপরে আপনার আসবে সাঁতার বা সাইকেল চালানো বা অন্য কিছু। কিন্তু হাঁটাটা খুবই সহজ। আপনি যদি কোনো ওয়াকারে না হাঁটতে পারেন, আপনি যদি কোনো জিমে না যেতে পারেন, আপনি রাস্তায় হাঁটুন, মাঠে হাঁটুন, আপনার বাড়ির ছাদে হাঁটুন, আপনার ঘরে হাঁটুন, একটা 10 ফুট বাই 10 ফুট ঘরেও আপনি বারবার পাক্ষে হাঁটতে পারেন। হাঁটার ক্ষেত্রে আপনার একটাই সাবধানতা নিতে হবে, সেটা হচ্ছে আপনার পায়ে যেন কোনো চোট না আসে। সুগার রোগীদের ক্ষেত্রে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পায়ে রক্ত চলাচলটা অতটা ভালো থাকে না, সেই জন্য কোনো একটা চোট পেলে চোটটা সারতে চায় না। সেই কারণে পায়ের সবসময় সাবধানতা নিতে হবে। কেউ যদি হাঁটতে যায়, কখনোই সে খালি পায়ে হাঁটতে যাবে না, সে অবশ্যই একটা জুতো পরে হাঁটতে যাবে। সে দেখবে যেন তার পায়ের তলায় একটা ইটের টুকরো, একটা পেরেক দিয়ে তার পায়ে যেন কোনো ঘা বা কেটে যাওয়া অবস্থা না তৈরি হয়। এবারে হচ্ছে সে কতটা নুন খাবে। নুন সাধারণত 2.5 গ্রাম থেকে 5 গ্রাম প্রতিদিন খেতে পারে, মানে 1 থেকে 2 চামচ খেতে পারে। কিন্তু তার যে কিডনির সমস্যা থাকে তাহলে সে মোটামুটি আরেকটু কম খাবে, 1.5 গ্রাম নুনে সে লিমিট করবে। ধূমপান তাকে সম্পূর্ণভাবে ত্যাগ করা উচিত, কারণ ধূমপানের অসংখ্য অবর্ণনীয় অগণিত ক্ষতির সম্ভাবনা আছে। তার মধ্যে যেটা অন্যতম এক্ষেত্রে সেটা হচ্ছে যে রক্ত এবং যে শিরাধমনী দিয়ে যায়, সেই শিরাধমনীর ভেতরের যে দেওয়াল, সেই দেওয়ালের গাগুলো মানে এন্ডোথেলিয়ামগুলোকে সে এমনভাবে পরিবর্তন করে দেয়, সেই পরিবর্তনের কাজটা কিন্তু এই ধূমপানের ফলে ঘটে, যেটা তার হার্ট অ্যাটাক বা অন্যান্য রোগের জন্য মানে সহায়ক হয়ে দাঁড়ায়। এরপরে আমি বলবো যে ড্রিঙ্ক বা মদ্যপানের ক্ষেত্রে আমি বলবো এটাও সম্পূর্ণ পরিহার করতে পারলেই ভালো। কিন্তু কেউ যদি নেশার অধীনে এমন একটা জায়গায় চলে যান যে তাকে এক্ষুনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে তাকে লিমিট করতে হবে। লিমিটটা কি? সপ্তাহে 2 দিন থেকে 3 দিন 30 থেকে 60 ml, 30 থেকে 60 ml এর মধ্যে তাকে সীমাবদ্ধ রাখতে হবে। এবং যখন সে ওই মদ্যপানটা করবেন তখন তার সাথে তাকে আনুষঙ্গিক হিসেবে তাকে স্যালাড জাতীয় খাবার খাওয়াই সমীচীন হবে, কোনো ভাজা বা ফ্রায়েড আইটেম না খাওয়াই ভালো। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ওপেন এয়ার চেম্বার করছি বিভিন্ন জায়গায়। ওপেন এয়ার চেম্বার করবার মূলত 2টো উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে রুগীর সাথে ডাক্তারবাবুর যে
দূরত্ব, কৃত্রিম যে দূরত্বটা তৈরি হয় সেটাকে ঘুচিয়ে দেওয়ার জন্যই ওপেন এয়ারে আমরা গিয়ে চেম্বারটাকে, ডাক্তারবাবুর চেম্বারটাকে আমরা রুগীর কাছে নিয়ে যাচ্ছি। সেটা হলো প্রধান উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রকৃতির মাঝখানে নিয়ে যেতে চাই, মানুষকেও প্রকৃতির মাঝখানে নিয়ে আসতে চাই, যাতে ডাক্তারবাবু এবং রুগী দুজনেই প্রকৃতির সাথে, প্রকৃতির কোল ঘেঁষে, প্রকৃতির কাজ ঘেঁষে আসতে পারেন, যাতে প্রকৃতির সাথে মানুষের মেলামেশা বাড়ে। সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমরা এই যে স্বাস্থ্য বিষয়ক যে টিপসগুলো, যে আলোচনাগুলো করব, সেটাও আমরা প্রকৃতির কোলে বসেই আলোচনাটা করব, যাতে সেই পরিবেশটাই আবার আমরা আপনাদেরকে উপহার দিতে পারি।